সংসদ না থাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে আজ পাশ হচ্ছে এবারের বাজেট। গতানুগতিক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। ঈদের নতুন টাকা এখন ভোগান্তির কারণ। মেট্রোর ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন নোট, আমানত জমা দেওয়া যাচ্ছে না সিআরএমে। সংকট সমাধানে সময় লাগতে পারে সপ্তাহ দুয়েক। শত চেষ্টাতেও কমেনি সড়কের বিশৃঙ্খলা। যানজট নিরসনে ব্যর্থ কোটি কোটি টাকার প্রকল্প। হাতের ইশারাতেই চলছে যান নিয়ন্ত্রণ। রাজধানীর 22টি পয়েন্টে বসছে নতুন সংকেতবাতি। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু কফি চাষ। 50,000-এর বেশি গাছ থেকে ফল সংগ্রহ। আমদানি নির্ভরতা কমাতে সরকারি সহযোগিতা চান চাষিরা। পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এবং সিন্ধু চুক্তি আর কখনোই চালু হবে না সাফ জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণা শামিল আখ্যা পাকিস্তানের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আজ পাশ হতে যাচ্ছে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট। প্রকাশ হবে এই সংক্রান্ত গেজেটও। থাকছে না বড় কোনো পরিবর্তন, যদিও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। মানুষকে প্রাধান্য দিলেও বাজেটকে গতানুগতিক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলেও তাদের অভিমত। 25-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 12%। জাতীয় সংসদ কার্যকর না থাকা 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের গ্যাজেট জারি হবে আজ। তার আগে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। পরে রাষ্ট্রপতির অনুমতিক্রমে বাজেট পাশ হওয়ার গ্যাজেট জারি করার কথা রয়েছে। গেল 2 জুন 2024-25 অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, যেখানে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয় 5.5% ও মূল্যস্ফীতি 6.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কমিয়ে করা হয়েছে 2,30,000 কোটি টাকা। এবারের বাজেটে সুদ পরিশোধ ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। 5,64,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে রাজস্ব বোর্ডকে যোগান দিতে হবে 4,99,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকার। উচ্চ মূল্যস্ফীতির পরও করমুক্ত আয়সীমা না বাড়া ও কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সমালোচনাও হয়েছে। এ সুযোগ না থাকার কথা এনবিআর সূত্রে জানা যাচ্ছে। এর বিপক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টাও। 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। বাজেটকে গতানুগতিক উল্লেখ করে এলডিসি উত্তরণ নিয়ে বাজেটে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন ব্যবসায়ীরা। গ্র্যাজুয়েশন নিয়ে অনেকখানি কাজ থাকবে, কিন্তু আসলে যে কাজগুলো করা হয়েছে সেটা আসলে খুব বেশি ফল আনবে বলে আমি মনে করি না। আমাদের শ্রমিকদের জন্যে তেমন কোনো কিছুই নাই, কোনো লাইনই বলা হলো না বাজেটে। সেটা আমি মনে করি যে কিছুটা থাকা উচিত ছিল। এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব উল্লেখ করে এটি আদায় কঠিন বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্থানের দিক থেকে লক্ষ্যটা অর্জন অযোগ্য। 4 লক্ষ অর্জন করতে আমাদের ঘাম বেরিয়ে যায়। কাজে 1 বছরে 1,60,000 টাকার মতো রাজস্ব বৃদ্ধি হবে, কিসের ভিত্তিতে হবে? এটার সম্ভাবনা খুবই কম, মানে অলমোস্ট জিরো। শেষ হতে যাওয়া চলমান অর্থ বছরের জন্য সংশোধিত বাজেটের আকার কমিয়ে করা হয়েছে 7,44,000 কোটি টাকা। বাস্তবায়ন করার জন্য ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজেট প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানি আজকে বাজেটের গেজেট প্রকাশ হতে যাচ্ছে, তো আপনার কাছে জানতে চাই সংসদবিহীন এই বাজেট কেমন হলো আর কতটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? প্রথমে যদি বলি, আমাদের যে উচ্চ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার বিপরীতে হয়তো প্রাপ্তি সামান্য। আমি যদি বলি যে কোন সেক্টরে কতখানি বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে, যেমন শিক্ষা খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, সামাজিক সুরক্ষা খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সেটা যদি
আগের যে প্রবণতা ছিল সেগুলোর সাথে তুলনা করি, তাহলে বলতে হবে বাজেট গতানুগতিক। কিন্তু যদি আমরা দেখি যে বাজেটে সরকারের যে ডেফিসিট, আমরা বলি সরকারের আয় এবং ব্যয়, এই দুটোর ফারাককে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে, সেদিকে হয়তো খানিকটা ভিন্নতা আছে। কারণ আপনি জানেন যে বাজেটের আকার তুলনামূলকভাবে অনেক কম এবং ডেফিসিটটাও কিন্তু অনেক কম হবে, কাজেই সেখানে খানিকটা ভিন্নতা আছে। বাজেটের ঝুঁকি আছে বড় রকমের। সেই ঝুঁকিটা হচ্ছে, আপনি বলেছেন যে যদি আমাদের রাজস্ব আদায় না হয়, রাজস্ব আদায়ের যে গতি, সেই গতি অব্যাহত থাকলে আসলে আমরা সেই রাজস্ব আদায় করতে পারবো না, সেটি একটি ঝুঁকি। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, আমরা যে প্রবণতা খেয়াল করছি সেখানে দেখা যাচ্ছে যে সরকার এখন অনেক টাকা খরচ করতে হয়। সরকারের যে লোন আছে, বোথ হচ্ছে যে লোন তারা করেছে ডোমেস্টিক সোর্সেস থেকে, ডোমেস্টিক ব্যাংকস, ইন্ডিভিজুয়াল তাদের কাছ থেকে, এবং বিদেশি সোর্স থেকে ফরেন এইডের মাধ্যমে, সেই লোনের সুদ পরিশোধ করাটা এখন কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। এমনকি এই বছরের যে চলতি বছরের যে বাজেট, সেখানে আমরা দেখব যে রাজস্ব আদায় বছর শেষে দাঁড়াবে, রাজস্ব আদায়ে প্রায় 1/3, 33%, কিন্তু ব্যয় হবে সরকারের লোন জনিত যে সুদ, সেই ব্যয় মেটানোর জন্য। আর যদি আমরা এইভাবে চিন্তা করি যে সরকার কি পরিমাণ বৈদেশিক সাহায্য পাবে আর সরকারকে কত টাকা সুদ দিতে হবে বৈদেশিক দেনা এবং আভ্যন্তরীণ দেনার উপরে, তাহলে সেটা দেখাবে যে বৈদেশিক যে পরিমাণ লোন সরকার পাবে সেটা সম পরিমাণ হচ্ছে সরকারের সুদের খরচ। যদিও বলে রাখা ভালো, এই সুদজনিত খরচের সবচেয়ে বড় অংশ হচ্ছে সরকার আভ্যন্তরীণ খাত থেকে যে লোন নিয়েছে সেটার জন্য যে দায় পরিশোধ করতে হচ্ছে। এবং ওভার টাইম বাংলাদেশে এরকম যদি ডিপেন্ডেন্স থাকে, তাহলে কিন্তু আবার সেই বাজেটের সক্ষমতা প্রশোধ তোলা যাবে এবং সরকারের এখন যে ফিসক্যাল স্পেস আছে সেটা কিন্তু আরো সীমিত হয়ে পড়বে, সেটাই ঝুঁকি। এই বাজেটে সরকারের যে কৌশলপত্র করেছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি ফর এলডিসি গ্রাজুয়েশন, সেটাকে আরেকটু ইমপ্লিমেন্ট করার জন্য শক্ত পদক্ষেপ থাকলে ভালো হতো। সেটা যথেষ্ট পরিমাণে গুরুত্ব পায় না, অল্প কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা যথেষ্ট না। বাজেটে একটা ভালো দিক আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা খাত যথেষ্ট গুরুত্ব পেয়েছে। যেটা আগের বছরের বাজেটে বলা ছিল তার থেকেও সরকার ওপেন মার্কেট সেলে এই চলতি বছরে অনেক বেশি খরচ করেছে। এই ওপেন মার্কেট সেল মেকানিজমের মাধ্যমে আমাদের শহর অঞ্চলে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের কাছে কিছু খাদ্যপণ্য সাবসিডাইজ রেটে বিক্রি করা হয় এবং আগামী বছর সরকার এই খাতে বরাদ্দ বাড়াচ্ছে, সেটি একটি ভালো দিক। আমরা দেখেছি সামাজিক সুরক্ষা খাতের মধ্যে কতগুলো মেইন প্রজেক্টে বেনিফিশিয়ারি ভাতা বাড়ানো হয়েছে এবং তাদের সংখ্যা বেড়েছে, সেটাকে আমি সাধুবাদ দিই। কিন্তু আরেকটু হয়তো পলিসি ডিরেকশন থাকলে ভালো হতো, কোথায় নতুন সমস্যায় পড়তে হয়। আরেকটি বড় ঝুঁকি হচ্ছে সরকারের জন্য, যে সরকার যে জিডিপি প্রবৃদ্ধি চিন্তা করছে সেটা অ্যাচিভ করাটা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু অনেকগুলো সূচকে আবার আমরা দুর্বলতা দেখতে পাবো। এবারের বাজেটটা আসলে কতটা বাস্তবায়িত হবে বলে আপনি মনে করছেন? আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সুরক্ষা খাত ভালো গুরুত্ব পেয়েছে, সুরক্ষা খাত কতটা গুরুত্ব পেল? হ্যাঁ, প্রথমে আমি বলি যে দেখুন, যে চমৎকার প্রশ্ন আপনার, যে বাস্তবায়নের ইস্যুটা এবার অনেক ভালো থাকবে। যদি আমরা ওইভাবে প্রত্যাশা পূরণ করতে না পারি, এক বছরের বাজেট আসলে প্রত্যাশা পূরণ করাও সম্ভব নয়, কারণ যেহেতু রাজস্ব আদায় আমি এক বছরের মধ্যে সেরকম ভালোভাবে বাড়াতে পারবো না। সরকারের এখন সমস্যা হচ্ছে তার হাতে যথেষ্ট পরিমাণে টাকা নাই, তারপরে তাকে এখন কন্ট্রাকশনারি পলিসি নিতে হচ্ছে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে মনিটারি পলিসি আছে সেখানে সুদের হার বাড়ানো হয়েছে, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, এটার সঙ্গে যোগ হয়েছে সরকারের বাজেট কাট করে সেই মূল্যস্ফীতি রোধ করার যে একটা প্রচেষ্টা, সেটাও চলছে। সেখানে আমরা দেখলাম যে উন্নয়ন ব্যয়কে যথেষ্ট পরিমাণে কাটছাট করা হলে সরকারের যে অপারেটিং কস্ট আছে ডে টু ডে বিজনেস চালানোর জন্য, সেই কস্টকেও যদি সরকার একটু কর্তন করতে পারতো তাহলে হয়তো আমরা দেখতাম খানিকটা সুবিধা দেওয়া সম্ভব হতো। যেহেতু এই বাজেটটা তুলনামূলকভাবে কম এবং এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বাজেট, কাজে আমি বলবো যে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আশা করবো এই বাস্তবায়নটা যেন যথাযথ হয়। আগের বছরগুলোতে আমরা সবসময় দেখেছি বাস্তবায়ন খুবই ভালো হতো না এবং সেখানে কিন্তু অনেক রকমের কস্ট সরকার এনকার করতো, প্রজেক্টের কোয়ালিটি ভালো ছিল না। এই জায়গাটা যদি আমরা কিছু উন্নতি দেখতে পাই তাহলে সেটা আমাদের জন্য একটা ভালো একটা পাওনা হয়। শিক্ষা স্বাস্থ্য খাতের কথা বলেছেন, যেহেতু আমি একটু আগেই বলেছি খাত ওয়ারি বরাদ্দের কথা যদি চিন্তা করেন, আগামী বছর বাজেটের তুলনায় শিক্ষা খাতে কত বরাদ্দ করা হয়েছে, গত বছরের বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতে কত বরাদ্দ করা হয়েছে, সেই তুলনায় এই বছর কিন্তু বরাদ্দ বাড়ে না। এগেইন বলবো যে যেহেতু রাজস্ব আদায় সেই গতি নাই, কিন্তু যেটুকু বরাদ্দ করা হয়েছে সেটুকু যদি ভালোভাবে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে হয়তো আমরা কিছুটা গুণগত মান দেখতে পারবো।
জি, এই যে রাজস্ব আদায়ের কথা বলছিলেন, এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলা হচ্ছে, কেন সেটা বলা হচ্ছে আপনি কি মনে করেন? অবশ্যই অবাস্তব, কারণ প্রথমে আপনি দেখুন যে বাজেটটিকে রিভাইজ করা হলো চলতি বছরের বাজেট, সেখানে আগের বছরে যে টার্গেট ছিল 4,80,000 কোটি টাকা বোধ হয়, সেটাকে কাট করে 4,63,000 কোটি টাকা করা হয়েছে। কিন্তু আমাদের এস্টিমেট বলছে যে এই বছর শেষে, জুন মাস শেষে হয়তো এনবিআর সব মিলে 3,74,000 কোটি টাকা কিন্তু তার আদায় করতে পারবে। তার মানে এখানে বড় একটা কিন্তু গ্যাপ থাকছে। এই 3,74,000 কোটি টাকার উপরে আগামী বছর যদি প্রায় 5,00,000 কোটি টাকা যদি এনবিআর-কে রাজস্ব হিসাবে উঠাতে হয়, তাহলে যে জি। প্রবৃদ্ধি তাদের অর্জন করতে হবে সেটি হচ্ছে 33%-এর উপরে। বাংলাদেশের গত 15 বছরের ইতিহাসে আমরা দেখি নাই এনবিআর কোনো বছরে এত উচ্চ প্রবৃদ্ধির রাজস্ব আদায় করতে পেরেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অবাস্তব। জি, এই যে শোনা যাচ্ছিল যে বলা হচ্ছিল যে কালো টাকা যাতে তারা বিনিয়োগ করতে পারে তেমন একটা সুযোগ চাচ্ছিলেন, কিন্তু শোনা যাচ্ছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেভাবে দেওয়া হচ্ছে না এবার বাজেটে। এ বিষয়ে আপনার মতামত কি? কালো টাকা সাদা করার সুযোগ কোনো সময় দেওয়া উচিত না। সৎ করদাতাকে উৎসাহ করতে হবে। জি। বাংলাদেশের জন্য আমরা গুণগত পরিবর্তন চাই। গুণগত পরিবর্তন মানে হচ্ছে যারা কালো টাকা অর্জন করছেন, দুর্নীতি করে যারা পয়সা অর্জন করছেন, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা। সেটা যদি এই সরকার যদি না করতে পারে, তাহলে পরে যারা রাজনৈতিক সরকার আসবে তারা তো এটা করবেই না। এটা তো আমরা আগের ট্রেন্ডস থেকে দেখি। কাজে আমি মনে করি যে সরকারের তারা তাদের ভালো উদয় হবে এবং তারা এখান থেকে সরে আসবে। আমার কাছে মনে হয় যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার আর কোনো অর্থ নেই। জি, এবারে যদি বলি যে বাজেটে তাহলে মানে বিনিয়োগে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বা কর্মসংস্থান বৃদ্ধি কিভাবে পাবে বা এ ব্যাপারে আপনার কি বলা আছে যে সেখানে কতটা নজর দেওয়া হয়েছে? দেখুন, প্রথম কথা যে যদি আমার সুদের হার এত বেশি থাকলে তাহলে তো আমি প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করতে আকর্ষণ করতে পারছি না। সেই চ্যালেঞ্জ তো আমাদের আছে, যেহেতু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বাড়ানো হয়েছে এবং সেটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে দেখুন, আমরা কি ব্যবসায়ের গুণগত পরিবেশ নিশ্চিত করতে পেরেছি? গত অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে সময়টা গিয়েছে, আমরা কিন্তু সেখানে ভালো পরিবেশ দেখি না। এখন অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, সুতরাং সেখানেও আমরা ভালো করতে পারি নাই। সেটাও আমাদেরকে কিন্তু এই বিনিয়োগ আকৃষ্ট করতে সাহায্য করছে না। আমরা যেসব বিদেশি বিনিয়োগ আসবে বলে শুনেছিলাম, সেগুলো অনেকটা কাগজ কলমে রয়ে গেছে। কাজে আমি বলবো যে বিনিয়োগের ক্ষেত্রটা বাংলাদেশের জন্য দুর্বল থেকে গেল। এই বছরে যে বিনিয়োগ হবে, ব্যক্তিগতের বিনিয়োগ, সেটা কিন্তু আগের বছরগুলোর তুলনায় কিন্তু খানিকটা কমবে। এখন সামনের বছরে এই বিনিয়োগটাকে আমরা আবার উপর দিকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নির্ভর করছে কত তাড়াতাড়ি আমরা সুদের হার কমাতে পারবো এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হবে কিনা। তবে একটি জিনিস বলে রাখতে হবে, বিশ্ব বাণিজ্য পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু অনেক রকমের উদ্বেগ দেখা যাচ্ছে। আপনারা জানেন যে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা আসবে, তারা কি করতে যাচ্ছে। আমাদের যদি রপ্তানি খাত যদি আবার ফার্দার এফেক্টেড হয়, তাহলে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। যেহেতু বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু একটা ভাটা তৈরি হয়েছে। বাংলাদেশে আমরা এফেক্টিভ কর্মসংস্থান করতে পারছি না এবং এই কর্মসংস্থানের যে উদ্যোগ আছে বাজেটে খুবই সামান্য। কিন্তু আমাদের এখন দেখতে হবে যদি বাজেটটাকে আমরা ভালো করে বাস্তবায়ন করতে পারি এবং যদি আমাদের প্রাইভেট সেক্টর যথেষ্ট মাত্রায় রেজিলিয়েন্ট থাকেন, তাহলে হয়তো আমরা আশা করতে পারবো যে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে যেটুকু কর্মসংস্থান করা যায় হয়তো হয়তো আমরা সেটুকু করতে পারবো। কিন্তু জি। কর্মসংস্থান করার জন্য আমাদেরকে অবশ্যই মধ্যম থেকে দীর্ঘমেয়াদী একটা যথেষ্ট পরিমাণে শক্ত পরিকল্পনা করতে হবে। জি, সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে সব মিলিয়ে এবারের বাজেটে বৈষম্য কতটা দূর হবে আর মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে হয়, আপনি ছোট করে উত্তর দিবেন। হ্যাঁ, প্রথম কথা, বৈষম্য যে আমরা নিয়ন্ত্রণ করব, এটা একটা কাঠামোগত সমস্যা হয়েছে। এই বাজেটে সত্যিকার অর্থে বৈষম্যটাকে নিয়ন্ত্রণ করার সেরকম চেষ্টা করা হয় না। বৈষম্য যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাকে সম্পদ এখন যেভাবে কুক্ষিগত হয়েছে, মাত্র 10% পপুলেশনের হাতে যে সম্পদ আছে, সেই সম্পদকে যদি আমরা একটু আমাদের ফিসক্যাল পলিসির আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু আমরা বৈষম্য দূর করতে পারবো না। আমরা ওয়েলথ ট্যাক্সেশন, প্রপার্টি ট্যাক্সেশনের ব্যাপারে কোনো কিন্তু পলিসি ডিরেকশন পেলাম না। আমরা এটাও জানতে পারলাম না যে সরকারের কোনো চিন্তা আছে কিনা ইনহেরিটেন্স ট্যাক্সের মতো যে জিনিসগুলো, যার মাধ্যমে এই বৈষম্যগুলোকে দূর করার চেষ্টা করা হয়, সে ব্যাপারে আমরা কিন্তু কোনো ভাবনা চিন্তা এই বাজেটের মধ্যে দেখলাম না, কোনো দর্শন পাওয়া গেল না। যারা এখন অনেক সম্পদের অধিকারী, তারা যদি এই সম্পদ তাদের নেক্সট জেনারেশনের হাতে খুব সহজেই দিয়ে দেন এবং তারা যদি সেখানে কোনো ট্যাক্স না দেন, তাহলে বাংলাদেশে এই বৈষম্য আমরা হয়তো কোনোদিনই মেটাতে পারবো না।
এইটা একটা লং টার্ম গোল, আমাদের কিন্তু আস্তে আস্তে সেদিকে যেতে হবে। জি, এই বাজেট নিয়ে আসলে সবারই অনেক প্রত্যাশা। বাজেট সামনের মাসের 1 তারিখে কার্যকর হবে। আশা করছি যে সেটা মানুষের যেটা কল্পনা করছে প্রত্যাশা পূরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাজেট নিয়ে এবং বাজেটের নানা বিষয়াদি নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। এবার অন্য প্রসঙ্গ। ঈদে নতুন টাকা পেতে কারাকারি হলেও এখন বরং করকরে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রোর টিকিট, সিআরএম জমা নিচ্ছে না আমানত। ভোগান্তির 3 সপ্তাহেও টনক নড়ছে না কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। জানালো নতুন টাকা শনাক্তকরণের সফটওয়্যার আপডেটে সময় লাগবে আরও অন্তত 15 দিন। শরীফ রুবেলের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। ঈদের আগে 1 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন নতুন এক ভোগান্তির নাম। টিকিটের জন্য মেট্রো রেলের ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। নতুন নোট দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাক দিয়ে দিয়েছে মেশিন, বলছে যে এটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। টিকিট কাটা যায় না। আমি একজনকে দেখছি রিটার্ন হয়ে আসছে। পবিত্র ঈদ উল আজহার আগে এই নোটটি বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু মানুষের অভিযোগ আছে মেট্রো রেল স্টেশনে এই নোট দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। তার সত্যতা যাচাইয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশনে সময় টেলিভিশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 50 টাকার নোট দিয়ে মেট্রো রেলের ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে গেলে বারবারই ফিরে আসে নতুন নোটটি। টিকিট না কিনেই ফিরতে হয় সময় টেলিভিশনকে। অসুবিধা শুধু মেট্রোতে নয়, ক্যাশ রিসাইলিং মেশিন বা সিআরএম মেশিনে আমানত জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। নতুন টাকা জমা নিচ্ছে না মেশিন। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারি নাই। সেক্ষেত্রে আমার আবার কষ্ট করে ওই ব্যাংকে গিয়ে ওই টাকাগুলো চেঞ্জ করে আইনা আবার টাকাটা জমা দিতে হয়েছে। বারবার এই অ্যাকাউন্ট দিতে হয়, আইডি কার্ড দিতে হয়, একটু ভোগান্তি হয়। নতুন নোট শনাক্ত করার জন্য মেশিনগুলোর সফটওয়্যার আপডেট না থাকায় এই ভোগান্তি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে কাজ চলছে। কোম্পানিগুলোর কাছে তারা অলরেডি যোগাযোগ করছে এবং তারা কোডিংয়ের কাজটা সম্পূর্ণ করছে। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে 3 থেকে 5 দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা 10 থেকে 15 দিনও লাগবে। অন্যান্য নোটগুলো যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। নতুন নোট বাজারে ছাড়ার আগেই এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে মত ব্যাংক খাত সংশ্লিষ্টদের। সেটেলমেন্ট নোটগুলো ছাপানোর আগে তার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবে না। টাকাগুলো উইথড্র করে দেওয়া অনেক টাফ হবে, বরঞ্চ আপনি মেশিনগুলোকে রেসপন্সিভ করাটা, এটা শুধুমাত্র একটা সিস্টেমকে আপনি চেঞ্জ করে নেবেন। আগামী আগস্টে সব ধরনের নতুন টাকা বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নির্দেশনার 10 দিন পরও করোনা মোকাবেলায় কোনো ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়নি বেনাপোল বন্দরে। শুধুমাত্র ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কিছু অংশে নেওয়া হচ্ছে নামমাত্র সুরক্ষা ব্যবস্থা। বন্দরের বর্তমান পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। আজিজুল, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের। এই 11 জনের মধ্যে 3 জন রয়েছে যশোর জেলার। এই যশোর জেলার সাথে ভারতের রয়েছে 2টি বন্দর দিয়ে অবাধ বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াত। বেনাপোল বন্দরের কথা যদি আপনাকে বলি, প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 5 থেকে 600 ট্রাক চালক বিভিন্ন পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে প্রবেশ করছে। পরে এই বন্দর বাংলাদেশে যে বন্দর ব্যবহারকারী আছে, শ্রমিক আছে, তাদের সংস্পর্শে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে যে রপ্তানি পণ্য নিয়েও প্রায় কিন্তু 200 ট্রাক চালক তারা কিন্তু ভারতে প্রবেশ করছে। তবে এই সমস্ত ট্রাক চালকদের এখনো কিন্তু স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যে প্রাথমিক যে পদক্ষেপ, অর্থাৎ মাস্ক, সেই মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু এখনো বেনাপোল বন্দরে কার্যকর করা হয়নি। ফলে এই চালকদের মাধ্যমে কিন্তু করোনা সংক্রমণের বাড়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। এছাড়া যদি বলি যে পাসপোর্ট যাত্রী যাতায়াতের এখনো কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে এবং বেনাপোল বন্দর থেকে দিয়েও কিন্তু বাংলাদেশিরা ভারতে যাতায়াত করছে। তবে এই পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু যে করোনা সংক্রমণ যে ব্যবস্থা, সেটিও কিন্তু জাস্ট নামমাত্র ব্যবহার করা হচ্ছে, পালন করা হচ্ছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দর পরিচালকের সাথে, তিনি আমাদেরকে বলেছেন বন্দরে করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিতে তারা ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছেন। তবে স্বাস্থ্য বিভাগ এই করোনা সংক্রমণ
প্রতিরোধ ব্যবস্থা নিতে যে সুরক্ষা সামগ্রী দরকার, সেই সুরক্ষা সামগ্রী তাদের না থাকায় তারা এখনো সরবরাহ করতে পারেনি। ফলে বেনাপোল বন্দরে এখনো করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। শুধুমাত্র মাস্ক পরার জন্য মানুষকে অনুরোধ করা হচ্ছে। আমরা কথা বলেছি ইমিগ্রেশনের সাথে, কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে পাসপোর্ট যাত্রী যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত তাদের মাস্ক পরার ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ভিতরে অনীহা থাকায় এটা সম্পূর্ণরূপে শেষ করা যাচ্ছে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে, যে করোনা সংক্রমণ পরিস্থিতি বাড়লেও বেনাপোল বন্দরের যে সুরক্ষা ব্যবস্থা এখনো জোরদার করা হয়নি তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। খবর, সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় পতন দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসি ওয়েবসাইটে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম, গত সপ্তাহে শেষ কার্যদিবসে কিন্তু 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গিয়েছিল এবং যদি দেখি লেনদেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে 300 কোটির আশেপাশে ছিল। শুধু গত সপ্তাহেই না, আমরা যদি দেখি যে প্রায় 1 মাস এবং লাস্টে আমরা জুনের 5 তারিখ এবং 6 তারিখ 5, 6, 7 তারিখে দেখেছি যে 500 কোটির ঘর যদিও ছুঁতে পেরেছিল, তারপরে কিন্তু একদিনও 400 কোটির ঘর ছুঁতে পারেনি এবং এভাবেই কিন্তু লেনদেন চলছে। আজকে দেখি যে আজকে কি অবস্থা। আজকে শুরুতেই বলছিলাম 3টি সূচকের কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছি প্রধান 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে এবং ডিএসি এক্স এর কথা যদি বলি তাহলে সেটি প্রায় 60 পয়েন্ট কিন্তু সেটা কমেছে, এখন অবস্থান করছে 4695 পয়েন্টের কিছুটা বেশি এবং সরিয়ার সূচক, বাছাইকৃত সূচক দুটারই দেখছি নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত যদি বাজারের কথা বলি তাহলে এখন পর্যন্ত 91 কোটি টাকার কিছু বেশি কিন্তু লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যে কোম্পানিগুলো এখন পর্যন্ত লেনদেন করেছে তার মধ্যে দেখতে পাচ্ছি 20টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং নিম্নমুখী কিন্তু রয়েছে 329টি, যেটা অনেক বেশি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু 37টি কোম্পানির শেয়ারের দাম। এবার জানবো যে সেরা যে কোম্পানিগুলো লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ যারা রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় সেটা আমরা এখন জেনে নেব। শুরুতেই দেখছি যে লাভেলো আছে, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 100 টাকা 70 পয়সা, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 102 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 99 টাকা 40 পয়সায় বিক্রি হয়েছিল। এবং গত কার্যদিবসে দেখেছিলাম যে একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 101 টাকা 70 পয়সা। আর আজকে এখন পর্যন্ত এটি শেয়ার বাজারে লেনদেন করেছে 6 কোটি টাকার কিছুটা বেশি। তারপরে রয়েছে বিচ হাজারি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 44 টাকা 70 পয়সা, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 45 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল 44 টাকা 20 পয়সা। এবং গতকালকে যদি দেখি শেষ কার্যদিবসে সর্বশেষ এর দাম ছিল 45 টাকা 80 পয়সা, অর্থাৎ গতদিন কিন্তু শেষ হয়েছিল বেশি দামে, আজকে কিন্তু তার দাম কিছুটা হলেও কম পাওয়া যাচ্ছে। তারপরেই কিন্তু রয়েছে ব্র্যাক ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 49 টাকা 30 পয়সায়, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল 50 টাকা এবং সর্বনিম্ন দাম 49 টাকায় বিক্রি হয়েছিল। এবং গতকালকে আমরা দেখেছি যে 50 টাকা 2 পয়সা কিন্তু সর্বশেষের দাম ছিল। তো দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তার পরেই কিন্তু রয়েছে স্টাইল ক্রাফট, তারপরে রয়েছে স্কয়ার ফার্মা। তো আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু প্রভাব এখন যেহেতু ইরান যুক্তরাষ্ট্র যেহেতু ইন্টারফেয়ার করেছে ইরান ইসরায়েলের যুদ্ধে এবং দেখা যাচ্ছে আরও নানাবিধ প্রসঙ্গগুলো নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু কিছুটা শঙ্কা রয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু পতনের এটা কারণ, পতন আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেভাবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, ছেলেকে আমেরিকা পাঠাবো, তারপরে তাকে ইংরেজিতে কথা বললে ভালো লাগে, দিজ আর ইমোশনস। স্যার, আমাদের কিন্তু শিক্ষকের শিক্ষার্থীদের যে পর্যাপ্ত শিক্ষক যারা এই বিষয়গুলোকে ধারণ করবেন, মূল্যবোধ, শিক্ষা, সম্মান, এই বিষয়গুলো শুরু থেকে এই শিক্ষাগুলো ঠিকমতো আমাদের স্টুডেন্টরা শিখতে পারে না বলে বড় হয়ে তারা এরকম রাষ্ট্র কিংবা শিক্ষাতে বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করে যেটা আমাদের বৈষম্য দেখতে পাই। ঠিক আছে, হ্যাঁ, এই বিষয়গুলো কথা বললে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, বাট আমার টাইম আছে আর কয়েক মিনিট, সেই জন্য আমি ইন শর্ট বলছি। এটা অনেকটা ইন্সপাইরেশনাল, অনেকটা মোটিভেশনাল স্পিচ, যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময়। এখন যেহেতু দায়িত্ব আমাদের পড়ছে, আমরা দিচ্ছি ডিসেমিনেশন। তো এখানে
কথা হচ্ছে আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি সবারই সন্তান আছে বা এই এজে আছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে কীভাবে ভাববো সেইটা সামনে রেখে আমি কথা বলছি। আমরা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো। আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইনস্টিটিউশন দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ। তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যেই অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকে। সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিংয়ের জন্য, শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিংয়ের জন্য। প্রতি বছর সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কমন স্টুডেন্টের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে তিনটা মিলিত ফ্যাক্টর। কাকরাইল আলোচনা সভায় কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফ করছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সবাই একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে, একটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াটা সকলের জন্য সিদ্ধান্ত নিতে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, কর্মকাণ্ড কি হবে, সেই সিদ্ধান্ত নিতে এটা অনেক সহজ হয়ে যায়। সংস্কার ইস্যু প্লাস হচ্ছে জুলাই সনদ নিয়ে যে আলোচনা চলছে, এই আলোচনার মধ্যে আমরা একটা মত ভিন্নতা দেখতে পাচ্ছি। আপনারা কি মনে করেন যে প্রকাশ্যে চলে এসছে? আপনারা কি মনে করেন যে এই মত পার্থক্যটা জুলাইয়ের যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটাকে অনিশ্চয়তার দিকে ছেড়ে দিচ্ছে? মত পার্থক্য তো থাকতেই হবে, আছে না? আমরা কতগুলো দল, কতগুলো দর্শন, চিন্তা ভাবনার উপর প্রত্যেকটি দলের একটা নিজস্ব চিন্তা ভাবনা, দর্শন আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনা সভা তার শেষে কথা বলছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকার ২ সিটি কর্পোরেশনের ২২টি মোড়ে প্রায় ১৮ কোটি টাকার দেশীয় প্রযুক্তিতে তৈরি সংকেত বাতি স্থাপন করা হচ্ছে। এর আগেও বহু প্রকল্প এবং কোটি কোটি টাকার বাজেটে ঢাকার রাস্তায় লাল, হলুদ, সবুজ বাতির ট্রাফিক লাইট সক্রিয় থাকার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। আধুনিক শহরের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে যানজট আর বিশৃঙ্খলার চিত্র বদলায়নি। এখনও হাতের ইশারায় চলছে যানবাহন নিয়ন্ত্রণ। আদনান তুর্জের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র যানজটে আক্রান্ত এই শহরে ধুলোয় ঢাকা পড়ে আছে নিষ্ক্রিয় ট্রাফিক সিগন্যাল। দীর্ঘদিন ধরে বাতিগুলো অকেজো থাকায় হাতের ইশারা যানবাহন সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। আমরা আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা সিগন্যালে কনস্টেবল দাঁড়িয়ে আছে, তো আমরা আসলে বাঁশির মাধ্যমে বা আমরা অনেক সময় একটু লাউডলি বলতে হয় সিগন্যালটা বন্ধ করেন। গবেষণা বলছে প্রতিদিন প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা যানজটে হারিয়ে শহরের গড় গতিবেগ নেমে এসেছে মাত্র ৪.৮ কিলোমিটারে। দীর্ঘদিন ধরেই এই নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তির আশায় আধুনিক ও কার্যকর ট্রাফিক সিস্টেমের দাবি জানিয়ে আসছেন নগরবাসী। গাড়ি রানিং অবস্থায় ট্রাফিক কি হাত দেখায়, হাত দেখালে তো গাড়ি ব্রেক ধরা যায় না। ট্রাফিক লাইট আছে, ওখানে সময় কম হয়, কারণ ট্রাফিক লাইট তো অটো চলে। গত ২ দশকে বিভিন্ন প্রকল্পে শত কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশই ব্যর্থ হয়েছে। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল এবং নানা অনিয়মে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্প। সর্বশেষ ২০২৫ সালে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাতে জড়িতদের ধরতে ডিএনসিসিতে অভিযানও চালিয়েছে দুদক। দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকা ট্রাফিক লাইটগুলো চালু করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পরিবর্তে জোর দেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থার উপর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আধুনিক প্রযুক্তি নয়, ঢাকা শহরের সড়কে শৃঙ্খলা ফেলাতে প্রয়োজন আধুনিক নীতিমালা প্রণয়ন এবং এর রক্ষণাবেক্ষণ।
আমাদের আসলে পলিসি লাগবে, শুধু অবকাঠামো ভিত্তিক উন্নয়ন দিয়ে হবে না, এর সাথে আসলে নীতি লাগবে। সেই জায়গায় আমি বলবো যে আমাদের যে সড়কের যে পরিমাণ আছে তার সাথে মানানসই আমাদের সড়কের যে যানবাহনের সংখ্যা এটা নির্ধারণ করতে হবে। দ্বৈত ব্যবস্থায় বিভ্রান্তি ও নিয়ম না মানার বাস্তবতা সত্ত্বেও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 22 মোড়ে 18 কোটি টাকা খরচে বসানো হচ্ছে নতুন সংকেত বাতি। জাইকার সহায়তায় নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প চালু করেছে ডিএমপি ডিএনসিসি। হাইকোর্ট ক্রসিং থেকে উত্তরা পর্যন্ত 22টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট 2 সিটি কর্পোরেশন লাগানোর প্রক্রিয়া করছে। তো আমরা পজিটিভ যে এই ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হলে আমাদের পুলিশের কাজে সহজ হবে। ইতিপূর্বে যেগুলা লাগানো হয়েছিল হয়তোবা সমন্বয়ের অভাব ছিল। সমন্বয়ের অভাবে বিগত উদ্যোগগুলো সফল না হলেও নতুন বাস্তবতায় ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরার আশায় নগরবাসী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই সময়ের বাণিজ্য সরবরাহ কম হয় হবিগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। কৃষকরা বলছেন টানা বৃষ্টির পর প্রচণ্ড খরায় সবজির ক্ষেত নষ্ট হয়, সরবরাহ কমেছে, এতে প্রভাব পড়েছে দামে। তবে কিছুদিনের মধ্যে দাম স্বাভাবিক হবে বলে আশা বিক্রেতাদের। রাশেদ আহমেদ খানের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষকরা জমি থেকে তাজা সবজি সংগ্রহ করে নিয়ে আসেন চাষি বাজারে। বিষমুক্ত দেশি সবজির সবচেয়ে বড় বাজার বসে হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকায়। সবজি কিনতে ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে বেচাকেনা। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রান্তিক কৃষকরা নিয়ে আসেন তাদের উৎপাদিত ফসল। দাম একটু বেশি হলেও নিরাপদ সবজির জন্য ক্রেতা বিক্রেতার কাছে বেশ জনপ্রিয় এই বাজার। এখানে জিনিসপত্র খুব ভালো, টাটকা সবজি সরাসরি কৃষকরা তাদের জমি থেকে নিয়ে আসে। এগুলো বিষমুক্ত সবজি অন্যান্য বাজারের তুলনায় এখানে সস্তাতে আমরা কিনতে পারি। লুবিয়া বেচছে 60 টাকা, জাঙ্গা বেচছে 60 টাকা, আপনার বাইঙ্গান বেচছে 40 টাকা, গইডা বেচছে 35 টাকা পাইকারি। জনপ্রিয় এ বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম বাড়লেও রয়েছে পর্যাপ্ত জায়গার অভাব। বাণিজ্য বাড়াতে বাজারটির পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতারা। জায়গার অভাবে রাস্তার উপর বসিয়া কৃষকরা মাল বিক্রি করতে হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদেরকে যেন সুপরিকল্পিতভাবে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য তারা যেন ভালো একটা জায়গা দেখে আমাদেরকে বাজারের সুব্যবস্থা করে দেন। হবিগঞ্জের চাষি বাজারে প্রতিদিন প্রায় 20 লাখ টাকার সবজির বেচাকেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, হবিগঞ্জ। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ। জেলার শতাধিক বাগানে 50,000-এর বেশি গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে ফল। সরকারি সহযোগিতা পেলে কফির চাহিদার বড় একটি অংশ এই জেলা থেকে উৎপাদনের আশা চাষিদের। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য এবং বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। হাজার হাজার গাছে শোভা পাচ্ছে কফি ফল। শেরপুরের শতাধিক কফি বাগানের চিত্র এখন এমনই। নলিতাবাড়ির কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপের 4 বছরের অক্লান্ত পরিশ্রম আর বিনামূল্যে বিতরণ করা 1.5 লক্ষাধিক চারা দিয়েই গড়ে উঠেছে এসব কফি বাগান। সম্প্রতি আরও লক্ষাধিক কফি চারা বিনামূল্যে বিতরণ করেছেন। চাষির কাছ থেকে ফলনও কিনে নিয়ে প্রক্রিয়াজাত করেন তিনি। শেরপুর জেলাতে 70টির মতো বাগান রয়েছে এবং এই বাগানে আনুমানিক প্রায় 50,000 কফি চারা আমাদের রোপণ করা হয়েছে এবং এই বছর আরও চারা রোপণ করা হবে। আমার পরিকল্পনা হলো প্রায় 2 লক্ষ গাছ আমি শেরপুর জেলাতে রোপণ করব এবং 2 লক্ষ গাছ যদি আমি রোপণ করি তাহলে বাণিজ্যিকরণের মাধ্যমে শেরপুর জেলার কৃষি অর্থনীতিটাকে আরও উন্নত করা যাবে, আরও সমৃদ্ধশালী করা যাবে। ছায়াযুক্ত জমি কফি চাষের জন্য ভালো। ফল আসতে সময় লাগে 2 বছর। সেই ফল প্রক্রিয়াজাত করে রোস্টেড কফি বিন বিক্রি করা হয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সরকারি সহযোগিতা পেলে শেরপুরে কফি চাষের বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন আগ্রহী চাষিরা। আমার মতে কফি চাষটা হচ্ছে 1-এর ভিতর 2। প্রথমত হচ্ছে এটা বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না, অল্প সময়ে ফলন আসে। বড় গাছ আছে 500-600 আর ছোট গাছ লাগানো হয়েছে 600-700-র মতোই। কফি চাষের জন্য 12 কাঠা জমিতে প্রায় 200 চারা রোপণ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে শেরপুরের মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী। কৃষকের আগ্রহ বৃদ্ধি পেলে সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশের মধ্যে শেরপুর জেলা কফি চাষের একটা সম্ভাবনীয় এলাকা হিসাবে পরিণত হচ্ছে এবং এই কফি উৎপাদন হওয়ার ফলে বাংলাদেশ বিদেশ থেকে কফির আমদানি অনেকটা কমে হবে এবং পাশাপাশি আমাদের এই শেরপুর জেলার অনেক উদ্যোক্তা তাদের ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো আরও সম্প্রসারিত হবে। একটি পরিপক্ক গাছ বছরে প্রায় 6 কেজি ফল দেয় এবং প্রতিটি গাছ 30 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে।
MS আরিফিন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালে 2 দিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান IDLC ফাইন্যান্স। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের আওতায় খালের 800 মিটার অংশ পরিষ্কার করা হয়। খালটিতে অতিরিক্ত ময়লা জমার ফলে স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরিবেশ মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে গত 20 জুন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে IDLC। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযান স্থান পরিদর্শন করেন। IDLCর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মাসুম করিম মজুমদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাভেদ নূর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের। বিশেষজ্ঞরা বলছেন, যার প্রভাব ফেলবে বৈশ্বিক পুঁজিবাজার, মার্কিন ডলারের মান, স্বর্ণসহ জ্বালানি তেলের বাজারেও। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংঘাত কোন দিকে মোড় নেবে তা নিয়ে বিরাজ করছে অনিশ্চয়তা। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম 18% বেড়েছে। বৃহস্পতিবার গেল 5 মাসে সর্বোচ্চ প্রতি ব্যারেলের দাম $79.04 উঠে যায় ব্রেন্ট ক্রুডের দাম। এদিকে মূল্যস্ফীতির হার উস্কে যাওয়ার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর সম্ভাবনা কমে যাবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দেখছেন এই সময়ের বাণিজ্য। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি আর কখনোই চালু হবে না বলে জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লি জানায়, যে পানি পাকিস্তানে যাওয়ার কথা ছিল তা ভারতের অভ্যন্তরীণ ব্যবহারে নিয়ে আসা হবে। ইসলামাবাদ এই ঘটনাকে পানির ওপর সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান ভারতের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় 3টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল। কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। এবার সরাসরি চুক্তি বাতিলের ঘোষণা এলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। সিন্ধু চুক্তির আওতায় থাকা 3টি নদীর পানি পাকিস্তানকে দেওয়া হতো, যা তাদের কৃষির 80% চাহিদা মেটাতো। কাশ্মীরে হামলার পর থেকে চুক্তিটি অচল হয়ে যায়। অমিত শাহ জানান, এই পানি রাজস্থানে খাল কেটে নেওয়া হবে আর পাকিস্তানকে রাখা হবে পানি শূন্য। এদিকে পাকিস্তান বিষয়টিকে আন্তর্জাতিক আইনে চ্যালেঞ্জ করার কথা বলেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবারই বলেছে, এই চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই আর নদীর পানি আটকে দেওয়া সরাসরি যুদ্ধের ঘোষণা বলে বিবেচিত হবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদ না থাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে আজ পাশ হচ্ছে এবারের বাজেট। গতানুগতিক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। ঈদের নতুন টাকা এখন ভোগান্তির কারণ। মেট্রোর ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন নোট। আমানত জমা দেওয়া যাচ্ছে না CRM-এ। সংকট সমাধানে সময় লাগতে পারে সপ্তাহ 2। এবং শত চেষ্টাতেও কমেনি সড়কের বিশৃঙ্খলা। যানজট নিরসনে ব্যর্থ কোটি কোটি টাকার প্রকল্প। হাতের ইশারাতেই চলছে যান নিয়ন্ত্রণ। রাজধানীর 22টি পয়েন্টে বসছে নতুন সংকেত বাতি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।